আচ্ছা, ইউ মানে স্টার্টিং পয়েন্টটা বসছে, যেটা থেকে তুমি সোর্স ভার্টেক্সটা নিচ্ছ, মানে সোর্স বেসিক্যালি ভার্টেক্স মধ্যে 0 2 0 2 নিয়েছো, তার মানে 0 বসবে। 0 বসছে। বুঝেছি। পরের ইটারেশনটা দেখো, পরের ইটারেশনটা কি আছে, নাও কনসিডার দ্য এজ 1 0, তার মানে এখন ইউ এর ভ্যালু কত 1, তাহলে 1 ডট ডি এর ভ্যালু কত পেয়েছো 5, আর ভি ডট ডি এর ভ্যালু মানে হচ্ছে 0 2 ডট ডি মানে হচ্ছে 0, w অফ 1 0 কত পেয়েছি, w অফ 1 0 3 পেয়েছি। তাহলে এবার রিল্যাক্স 1 0 কল করেছি, 0 ডট ডি গ্রেটার দেন কি 1 ডট ডি প্লাস w 1 0, w অফ 1 0 না, কারণ কি দেখো 0 গ্রেটার দেন 8 নয়, তাহলে নো। সো উই মুভ টু দ্য নেক্সট স্টেজ। যদি নো হয়ে যায় আমরা পরের স্টেজে চলে যাব। কনসিডার দ্য নেক্সট স্টেজ 1 2 3, 1 2 3 এসটা যখন পেয়েছো, দেখো ইউ ডট ডি মানে 1 ডট ডি, 1 ডট ডি এর ভ্যালু কত পেয়েছো 5, ভি ডট ডি মানে 3 ডট ডি, 3 ডট ডি এর ভ্যালু টেবিল থেকে কত পাচ্ছি ইনফিনিটি, w অফ ইউ কমা ভি মানে হচ্ছে w অফ 1 3, তারও ভ্যালু টেবিল থেকে পাচ্ছি আমরা কত 4। তাহলে আমি রিল্যাক্স 1 3 কল করছি, ইজ 3 ডট ডি গ্রেটার দেন 1 ডট ডি প্লাস w অফ 1 3, ইনফিনিটি কি 5 প্লাস 4 এর থেকে বড়, ট্রু। তাহলে আমি ভি ডট ডি মানে 3 ডট ডি এর ভ্যালুটা কত করব 5 প্লাস 4 9, এন্ড ভি ডট পি মানে ইট মিন্স 3 ডট পি ইকুয়ালস টু ইউ, এখানে ইউ কত 1। তাহলে আমি ডিসটেন্স টেবিলটা আর প্রিডিসেসর টেবিলটা আপডেট করব, 3 এর রেসপেক্টে 9 বসালাম আর ডিসটেন্স টেবিলে, আর পি এর রেসপেক্টে প্রিডিসেসর টেবিলে 3 এর রেসপেক্টে 1 বসালাম। আই গেস এবার সবার ক্লিয়ার হয়েছে প্রিডিসেসর নিয়ে যে সংক্ষেপ প্রবলেমটা বলছিল, আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ স্যার বুঝেছি। বাদ বাকিদের ক্লিয়ার এত অবধি? যদি কারোর কোনো প্রবলেম থাকে তো কোয়েশ্চেন করতে পারো। নেই আশা করি, ধরে নিচ্ছি তোমরা যখন কোনো উত্তর দিচ্ছ না। দেন পরের ইটারেশনটায় যাব। পরের ইটারেশনটা মানে পরের ইটারেশন বলছি পরের এজটা কি, w অফ 2 3, w অফ 2 3 যেটা পাবো সেটার ক্ষেত্রে দেখো w, বাবা কই গেল, চলে গেল, হারিয়ে ফেলেছি। আচ্ছা বলো তো কোথায় ছিলাম, ওই 2 3 এজটা ছিলাম না? আচ্ছা 2 3 এজটা দেখো তো তোমরা বুঝছো কিনা। একটু চা খাই, চা দিয়ে গেল, বিস্কিট দেখে বলো, আমি আবার বিস্কিট খেয়ে চেঁচাচ্ছি। স্যার 3.9 হলো, ও হ্যাঁ আগেরটাই 9 হয়েছে, আপডেট হয়েছে। হ্যাঁ আপডেট হয়ে 9 হয়েছে। আমার মোটিভটা হচ্ছে ছোট ভ্যালু পেলে আপডেট করব, তাই তো? হ্যাঁ কিন্তু চেকিংটা কিন্তু উল্টো, প্রিভিয়াস ভ্যালুটা কি বড় তাহলে কি আপডেট করব, এটা কিন্তু লজিকটা বুঝো। রিল্যাক্সিং এ কিন্তু চেকিংটা উল্টো, প্রিভিয়াস ভ্যালুটা যদি বড় হয় তাহলে মানে এখন আমি ছোট ভ্যালু পেয়েছি, তাই তো? হ্যাঁ অনেক সময় অন্য অ্যালগরিদম গুলো কিন্তু উল্টো করেছে, যদি ছোট ভ্যালু পাই তাহলে আপডেট করি, এখানে কিন্তু কি ছোট ভ্যালুটা পাচ্ছে কিন্তু চেকিংটা উল্টো, কিন্তু এটা মাথায় রেখো। যে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যেগুলো করেছো? স্যার এলসিএস এরটা স্যার ওটা তো শর্ট ফর্মটা তো বুঝতে পারিনি, আর ওইটা স্যার এখন ওটা স্যার দেখা হয়নি। দেখো এলসিএস এরটা স্যার মাথায় ঢুকছে না ওটা কি করে শর্ট ফর্মটা চেক করবে যখন ইয়েটা বার করছো, কিছুই না, দেখবে ডায়াগোনাল চেক হচ্ছে আর উপরের ভ্যালুটা চেক হচ্ছে। চেষ্টা করো না, শর্টকাট যে করতেই হবে এরকম নয়, তোমাদের যেটা শিখিয়ে দিয়েছি ফর্মুলাটা ওটাই শর্টকাট, ওর থেকে বড় ফর্মুলায় হয় সেটাকে আমি ছোট ফর্মুলা করে দিয়েছি। এবার অনেকে কিরকম একটা শেখায় ফর্মুলা, আমি জানি না সেটা কতটা ভালো, সেটা হচ্ছে কি এটা ডায়াগোনাল চেক করে আর একটা উপরের ভ্যালু চেক করে, আমি নিজেও প্রপারলি জানি না। আমি তো যখন যতবার জীবনে করে এসেছি পরীক্ষাতেও আমি ওই ফর্মুলা ধরেই করে এসেছি, ফুল মার্কস পেয়েছি ভাই।
বাট আজকের অ্যালগরিদমটার এক্ষুনি বাদে একটা শর্টকাট বলছি, বিরক্ত হয়ে যাবে, দেখবি পরের ইটারেশনটা দেখবি বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে মানে এখানে ইউটা 2 আপডেট হলো, তাই তো? হ্যাঁ স্যার। এতটা বুঝেছো? তাহলে দেখো আর একটাই এজ বাকি রয়েছে ফার্স্ট ইটারেশনের জন্য, সেটা হচ্ছে 320 এবং সেটা ডেফিনেটলি নো হবে। দেখে নাও। আচ্ছা, ডান। আবার দেখো আমরা যেহেতু লাস্ট স্টেজে পৌঁছে গেছি, ইটারেশন 1 ডান, ওই মুভ টু দ্য ইটারেশন 2। ইটারেশন 2 তে কি আমাদের আলাদা কোনো ফর্মুলা আসবে? না, সেম ফর্মুলা দিয়ে আপডেট করো প্রত্যেকটাকে। এই সেম যেরকম ভাবে রিল্যাক্সিং করেছো সেম ভাবে আপডেট করো। কেন চেক করা হয়? বেসিক্যালি তুমি আগের ভ্যালু গুলো তো আপডেট করার পর আগে মানে ভ্যালু আপডেট হতে 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 এসছে, আমরা তো আর আগের ভার্টেক্স গুলোকে চেক করতে পারিনি, সেই জন্য আমাদের আরেকবার ইটারেশনটা করতে হবে। ইটারেশন 2টা ভালো করে দেখে নাও। আই গেস তোমরা হয়তো দেখতে পাবে কোনো জায়গাতেই কোনো আপডেশন হচ্ছে না, সেটা এই গ্রাফের জন্য। তো ভালো করে একবার চেক করে নাও ইটারেশন 2টা। দেখো কোনো আপডেট নেই, তাই তো ইটারেশন 2 এর পর? না, ইটারেশন 2 তে আপডেট নেই কোনো। এবার একটা মজার ব্যাপার বলে দিই, এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা হচ্ছে খাটনির অ্যালগরিদম, একটু আগেই বলেছিলাম লেন্দি। পরীক্ষায় এরকম সিচুয়েশন আসবে না, ঠিক আছে? আমি এখানে গ্রাফটা ওইভাবে নিয়েছি যাতে আমার খাটতে কম হয়। জেনারেলি কি আছে, যদি ইটারেশন 1 করবে, একদম ইটারেশন 1টা কেয়ারফুলি করবে আর ইটারেশন 2টাও কেয়ারফুলি করবে। শর্টকাট বলছি, ঠিক আছে? পরীক্ষায় যদি দেখো ইটারেশন 1টা তো কেয়ারফুলি করলে যাতে কোনো ভুল না থাকে, দেন ইটারেশন 2টা করলে কেয়ারফুলি করলে, যদি দেখতে পেলে ইটারেশন 2 তে কোনো আপডেট এলো না, তার মানে ইটারেশন বাদ বাকি আর কোনো ইটারেশনেতেই কোনো আপডেট আসবে না, ওখানে তুমি শর্টেস্ট পাথ পেয়ে গেছো। কিন্তু পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা ইটারেশনই শো করতে হবে। ধরো তোমার পরীক্ষায় যদি পরীক্ষায় সবকটা ইটারেশনই শো করতে হবে, সেক্ষেত্রে ধরো তোমার 4টি ইটারেশন, ধরো তোমাকে 5টা ভার্টেক্সের গ্রাফ দিয়েছে তোমাদেরকে, তার মানে 4খানা ইটারেশন শর্টেস্ট পাথের জন্য দেখাতে হবে। কি করবে আমি বলে দিই। জেনারেলি ফার্স্ট ইটারেশন করলে, সেকেন্ড ইটারেশন করে দেখলে যে একদম কেয়ারফুলি করলে, নিজে নিজে ক্যালকুলেশন করে যে কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, সেকেন্ড ইটারেশনে কোনো আপডেশন হয়নি, সেকেন্ড ইটারেশনের পুরো রেজাল্টটাকে থার্ড ইটারেশনে টুকে দেবে, ফোর্থ ইটারেশনে টুকে দেবে, যতগুলো তোমার শর্টেস্ট পাথের জন্য দরকার প্রত্যেকটাতে টুকে দিলে। ক্লিয়ার? আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরীক্ষায় দেবে এরকম ফার্স্ট ইটারেশনে চেঞ্জ হয়েছে এবং ফার্স্ট ইটারেশনে যা বেরিয়েছে সেকেন্ড ইটারেশনে অ্যাটলিস্ট একটা দুটো একটা ভ্যালু হলেও চেঞ্জ দেবে বা দুটো ভ্যালু হলেও চেঞ্জ আসবে, এরকম কোনো গ্রাফ দেবে, ঠিক আছে? তোমাকে তাহলে থার্ড ইটারেশনটাকেও করতে হবে। তারপরে যতগুলো ইটারেশন আছে, মানে যতক্ষণ না তোমার দুটো ইটারেশনের ভ্যালু সেম আসছে ততক্ষণ তোমায় কাজটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? মানে আপ টু n-1 অব্দি আর কি। তো ব্যাপারটা হচ্ছে বুঝিয়ে দিই অ্যাকচুয়ালি গল্পটা কি বেলম্যান ফোর্ডের। বেলম্যান ফোর্ডের গল্পটা হচ্ছে বা রিল্যাক্সিং ফাংশনটার মানে মজাটা কি, রিল্যাক্সিং ফাংশনের যে একটা বেসিক ইন্টেলিজেন্স আছে সেটার মজাটা হচ্ছে, ও যদি প্রত্যেকটা ইটারেশনে তোমার টেবিলকে আপডেট করতে থাকে, তার মানে এর থেকেও লেসার ওয়েট পাওয়া পসিবল। তো তুমি ফার্স্ট ইটারেশন করার পর সেকেন্ড ইটারেশনে গেলে তুমি দেখলে কিছু ভাবে না কোনো ভাবে তোমার টেবিল আপডেট হয়েছে, দেন ইউ ক্যান, তোমাকে এটা মাথায় মাথায় ভেবে নিতে হবে যে আচ্ছা এটার থেকেও বেটার ভ্যালু পেতে পারি আমি। থার্ড ইটারেশনে গিয়ে তুমি দেখলে হয়তো তোমার আর কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তার মানে তুমি ফোর্থ ইটারেশনে ধরো 5টা ভার্টেক্সে যদি থাকে, ফোর্থ ইটারেশনে তুমি ভ্যালুটাকে কপি করে দিলে এবং বলে দিলে যে এটাই শর্টেস্ট ডিসটেন্স। এটা হচ্ছে মজাটা, ঠিক আছে? এই অ্যালগরিদমে যে খাটতে কম হয় কোন জায়গাটায়, যেখানে তুমি গিয়ে ইটারেশনটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, মানে টেবিল আপডেশন হচ্ছে না। কিন্তু তোমাদের প্রফেসর বা যে কোনো প্রফেসর, আমি হলেও তোমাদের এতটা কম খাটাবো না। তো আমি ইটারেশন 1 ইটারেশন 2 অ্যাটলিস্ট 5টা ভার্টেক্স যদি দিই, 3টে ইটারেশন তো আমি করাবোই, করানোর পর তারপর আমি থামাবো।
ঠিক আছে। এবার ধরো তোমার কোনো জায়গায় মনে হলো যে n-1 খানা ধরো ইটারেশন, তোমাকে n-2 ইটারেশনে গিয়ে দেখেছো তুমি স্ট্যাগনেন্ট হয়েছে, দেন আমি অলওয়েজ সবাইকে প্রেফার করি ডু দ্য n-1 বাই ইয়োর সেলফ, ডোন্ট কপি ইট, হয়তো চেঞ্জ হতে পারে কোনো সময়, ঠিক আছে। ওই জন্য আমি বলি যে যদি দেখো ফার্স্ট ইটারেশনের রেজাল্টের পর সেকেন্ড ইটারেশনে কোনো চেঞ্জ আসেনি, তার মানে আর কোনো ইটারেশনেই চেঞ্জ আসবে না, ইট ইজ গ্যারান্টিড। বাট পরের যদি ধরো ফার্স্ট ইটারেশনে ভ্যালু যা পেয়েছো, সেকেন্ড ইটারেশনে তার থেকে অন্য ভ্যালু পেয়েছো, থার্ড ইটারেশনে অন্য ভ্যালু পেয়েছো, তোমাকে তো ধরো 5টা ইটারেশন করতে হবে শর্টেস্ট পাথের জন্য, দেন ধরো তুমি ফোর্থ ইটারেশনে সেম আরেকটা ভ্যালু পেয়েছো, ফিফথ ইটারেশনে গিয়ে দেখেছো তুমি ভ্যালু সেম এসে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি একটা ইটারেশনকে মানে জাস্ট ঠুকে দিতে পারো। কিন্তু আমি বলবো না টোকার কথা, কারণ ওখানে ভ্যালু চেঞ্জেস এর কখনো এক্সেপশন ভ্যালু থাকে যার জন্য আসে। কিন্তু ওই একটা ভ্যালু যদি ধরো মানে মানে ব্যাপারটা হচ্ছে যদি ধরো থার্ড ইটারেশনে তুমি আছো এবং থার্ড ইটারেশনের ভ্যালু যদি ধরো সেকেন্ড ইটারেশনের ভ্যালুর সাথে সেম হয়ে যায়, তাহলে আর জেনারেলি চেঞ্জ হবে না। বা ফোর্থ ইটারেশনে তুমি আছো, ফোর্থ ইটারেশন করে দেখলে ফোর্থ ইটারেশনের এক্স্যাক্টলি ভ্যালু থার্ড ইটারেশনের এক্স্যাক্টলি ভ্যালু সেম, তাহলে আর করার দরকার নেই, জেনারেলি পড়ে না, কারণ সেম ফর্মুলাই অ্যাপ্লাই করছো। ক্লিয়ার? তো এটা মাথায় রেখো। ওই জন্য দেখো ইটারেশন 2 তে যখন আমার কোনো চেঞ্জ হয়নি, আমি বুঝে গেছিলাম যে ইটারেশন 3 তেও কোনো আর চেঞ্জ হবে না, অল ক্যালকুলেশন আর এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য ইটারেশন 2, জাস্ট গো ব্যাক এন্ড রাইট দোজ। নিজেরা কোনোদিন যদি নোট বানাও তাহলে নিজেরা তোমরা আর কি এটাকে কপি করে নিতে পারো ইটারেশন 3 টাকে, যে all calculation are exactly same as iteration 2. Now we reach the last stage as 3 to 0 and completed the n-1 iteration, so we stop here. So GB, now after completing iteration 3 we get the shortest distance. Now in order to check if there is no negative cycle, we have to perform the fourth iteration. If there is a change in a value even in fourth iteration, then there is a negative cycle and we cannot determine the shortest distance. এবার এটাই বক্তব্য, যদি ধরো তোমার প্রত্যেকটা ইটারেশনে জেনারেলি আমি যতদূর পরীক্ষায় দেখেছি বা পরীক্ষায় বুঝি, ওই রকম একটা কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন দেয় বেলম্যান ফোর্ড থেকে, সেটা হচ্ছে তোমার এন খানা ইটারেশনেতেই ভ্যালু চেঞ্জ হবে এন্ড তোমার অ্যানসারটা হবে এটা যে the graph contains negative cycles, so Bellman-Ford fails to determine the shortest path, single shot shortest path distance or single shot shortest path calculation. এইটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়েশ্চেন আসে। আমার যদি কেউ আমাকে যদি কোয়েশ্চেন করতে দেয়, I will give definitely this type of graph where each iteration has different value and you মানে তোমরা কনফিউজড হয়ে বলবে যে কোয়েশ্চেনটা এরর আছে। এই পয়েন্টটা সবাই মিস করে যায় বেলম্যান ফোর্ড পড়ার সময়। বেলম্যান ফোর্ডে প্রত্যেকটা ইটারেশনে ভ্যালু চেঞ্জ হতে পারে, যদি প্রত্যেকটা ইটারেশনে ভ্যালু চেঞ্জ হয় এন্ড পয়েন্ট টু বি রিমেম্বার দ্যাট যদি nth ইটারেশনেও ভ্যালু চেঞ্জ হয়, দ্যাট মিন্স the graph is not wrong or Bellman-Ford is not working, এরকম ব্যাপার নয়। The graph contains a negative weight cycle and it is failed to calculate the single shortest. এইটা কিন্তু তখন অ্যানসার হবে। ক্লিয়ার? হ্যাঁ বুঝেছি স্যার। বুঝে গেছো? তার মানে এখানে ফোর্থ ইটারেশনেও যেটা আছে ডিটেক্টিং অফ নেগেটিভ সাইকেল, সেম রিল্যাক্সিং করতে হয়, রিল্যাক্স যে ফাংশনটা ইউজ করছি সেই জিনিসটাই করতে হয়। যদি সেই রিল্যাক্স করার পর ধরো এরকম গ্রাফ দিল, তোমার এই সেম যদি গ্রাফটা থাকতো যেখানে ধরো 4টে ভার্টেক্সেরই গ্রাফ আছে, ইটারেশন 1 একটা ভ্যালু পেয়েছো, ইটারেশন 2 তে সেটা চেঞ্জ হয়েছে, ইটারেশন 3 তে চেঞ্জ হয়েছে, তুমি ভাবছো ইটারেশন 3 তে যে ভ্যালুটা এসছে that is the shortest distance, but you need to check the iteration 4 and তুমি দেখলে ইটারেশন 4 এর রিল্যাক্সিং ফাংশনটা ইউজ করে যদি ধরো ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যে ডিসটেন্স অ্যারে আর প্রিডিসেসর অ্যারে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, then you can directly say যে if this graph contains a negative weight cycle and Bellman-Ford algorithm fails to determine the single shortest path. But এই গ্রাফটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে the calculation part is exactly same, কারণ আমি রাফে করে নিয়েছিলাম টোটালটাই, আমি এখানে আর লিখিনি, just go back and write those. Now we reach the last stage and completed the fourth iteration. Since there was no change in the distance, so the graph has no negative cycle. Now the time to find the shortest distance to reach other vertices from the source vertex 0 কিভাবে বার করবে সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ডিসটেন্স অ্যারেটা দেখছো আর প্রিডিসেসর অ্যারেটা দেখছো। প্রিডিসেসর অ্যারেটা দেখো, প্রিডিসেসর অ্যারের 1 এ কি লেখা আছে, সোর্স ভার্টেক্স হচ্ছে 0, তার মানে বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে আমি 0 to 1 পাথটাকে চুজ করেছি যার ওয়েট হচ্ছে 5, দেখো ডিসটেন্স অ্যারেতে 5 দেখাচ্ছে। দেন হচ্ছে দেখো আমি কি করছি 2, মানে বেসিক্যালি 0 to 2 এর যে পাথটা আছে সেটাকে চুজ করেছি, সেটার ওয়েট হচ্ছে 2।
আর আরেকটা জিনিস যেটা লেখা আছে সেটা হচ্ছে দেখো 3, স্যার এটা আরেকবার একটু রিপিট করবে? হ্যাঁ সেটা হচ্ছে দেখো ওই যে কি করে পাথটা আমরা চুজ করছি, হ্যাঁ ওটাই। ডিসটেন্স অ্যারেতে 0528 আর প্রিডিসেসর অ্যারেতে 002 লেখা আছে, রাইট? আমি প্রিডিসেসর অ্যারের 1 এ গেলাম, তো 1 এ গিয়ে দেখছি তার রেসপেক্টে ভ্যালুটা কি আছে 0, তার মানে আমার বোঝাচ্ছে হচ্ছে 0 to 1 পাথের ভ্যালুটা হচ্ছে 5। মানে প্রিডিসেসর থেকে আমরা 0 to 1 টা পাচ্ছি আর ডিসটেন্স থেকে 5 টা পাচ্ছি। 5টা পাচ্ছি, আচ্ছা বুঝে গেছি। ঠিক আছে। তারপরটা 0 to 2 2, কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি পাথটা যেটা পাবে 3 to d 2 লেখা আছে, তাই তো? আর জিনিসটা যেটা লেখা আছে তোমার 8 লেখা আছে ডিসটেন্স অ্যারেতে, তুমি এবার গ্রাফে দেখে কনফিউজ হয়ে যেতে পারো। 2 to 3 তো ডিসটেন্স 6 লেখা আছে, অ্যাকচুয়ালি সেটা না, 0 to 3 বলা আছে ভায়া 2, ঠিক আছে? হ্যাঁ মানে আমি 2 to 3 পার্টটাকে রিল্যাক্স করেছি, বাট আমি সোর্সটা কোথা থেকে চুজ করেছি 0 থেকে, তাহলে 0 থেকে 2 এ পৌঁছাতে আমার কত টাকা খরচ হচ্ছে 2 টাকা, 2 থেকে 3 তে পৌঁছাতে আমার 6 টাকা, তাহলে টোটাল কত খরচ হলো 0 থেকে 3 তে পৌঁছাতে 8 টাকা, সেটাই লেখা আছে, ঠিক আছে? দেখো নিচে করে দিয়েছি, বুঝে যাবে আশা করি। বুঝেছি। ঠিক আছে, আশা করি বেলম্যান ফোর্ড বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, তোমরা সবার কাছে কি, তোমাদের সবার কাছে কি কোরম্যান আছে? আছে? কোরম্যানে খুলে একটা জিনিস পড়ে আমাকে পরের দিন বুঝিও, নিজেরা না বুঝতে পারলে আমি বলে দেবো। সেটা হচ্ছে কোরম্যানেতে দেখবে কারেক্টনেস অফ বেলম্যান ফোর্ড অ্যালগরিদম আছে, ওই কারেক্টনেস অফ বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা ভালো করে পড়বে, ঠিক আছে? মানে কারেক্টনেস প্রুফ, মানে কারেক্টনেস অফ বেলম্যান অ্যালগরিদমটা প্রুফ করতে আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে প্রুফ করা যায়, ওটা ভালো করে পড়বে। আর তোমাদের আমি প্রিমস অ্যালগরিদম পড়িয়ে দিয়েছিলাম, তাই তো? প্রিমস তো পড়ানো হয়ে গেছে আমার, গ্রিডি পড়ানো হয়েই গেছে। কোরম্যানেতে দেখবে একটা কোয়েশ্চেন আছে t equals to t star বলে, প্রিমস অ্যালগরিদম লেখার পর একটা প্যারা করে লেখা আছে, বলবে যে ধরো একটা t পাওয়া গেছে হচ্ছে একটা mst প্রিভিয়াসলি নোন, সেটা হচ্ছে t একটা গ্রাফের, এবং সেই গ্রাফের প্রিমস অ্যালগরিদম সলভ করে আমি একটা mst পেয়েছি, দ্যাট ইজ t star। তো ইউ নিড টু প্রুভ t equals to t star। এই প্রুফ, এই দুটো প্রুফ কোয়েশ্চেন ভালো করে পড়ে রাখবে, যদি না পারো বলবে, আমি অ্যানসারটা লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে যদি না পারো তাহলে আমি বললাম, দিস আর দ্য অ্যাকচুয়াল মজাদার কোয়েশ্চেন অফ ডার্ক, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদের আমি চাইলে পড়াতে পারি হচ্ছে অল্পের শর্টেজ পাথ, আর নইলে পড়াতে হয় হচ্ছে টিএসপি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, আর সিলেবাস ন্যাপসেট সিলেবাসে তো নেই, কোয়েশ্চেনে এরকম ভাবে আসে না সলভ করানো, তাও আমি সিলেবাস ন্যাপসেটটা যখন ডাইনামিক আছে তখন জাস্ট আমি নোটসটা দিয়ে দেবো, যদি কারোর ইন্টারেস্ট থাকে শেখার, দে ক্যান লার্ন ইট বাই দ্য নোটস। আমি জিরো ন্যাপসেটটা তো আগেও বুঝিয়েছি, বাট আমি এখানে একবার বলে দেবো, এবং অ্যালগরিদমটা জাস্ট ডিসকাস করে দেবো। আই এম নট গোয়িং টু ডিসকাস দ্য ক্যালকুলেশন, কারণ ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়, তো সেটা তোমরা নোটস দেখেই পেয়ে যাবে, ঠিক আছে? তো বলো তোমরা এখন আর কি পড়বে, অল্পের শর্টেজ পাথ পড়বে কিনা, কোনটা পড়বে সেটা বলো। একটা আছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, সেটা হচ্ছে ডাইনামিক দিয়ে একটা অ্যাপ্রোচ তৈরি করা যায়, বাট ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইজ আ নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল প্রবলেম, so that is not solvable by a computer. It can be only solvable by a using approximation algorithm, but একটা অ্যাপ্রোচ তৈরি করা যায় ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে, যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমকে এইভাবে ভাবা যেতে পারে, বাট ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইজ নট আ সলভেবল প্রবলেম বাই এ কম্পিউটার। মানে হ্যামিল্টনিয়ান পাথ ইজ আ এনপি কমপ্লিট প্রবলেম, পরে তোমরা বুঝবে এনপি কমপ্লিট মানে কি, ইটস কম্পিউটেশনালি হার্ড প্রবলেম আর কি। কম্পিউটার সলভ করতে গিয়ে নন ডিটা মানে পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারে না, ইট নিডস এক্সপোনেনশিয়াল টাইম টু সলভ দ্যাট প্রবলেম। তো আপাতত তোমরা এখনো যা প্রবলেম করছো সবটাই দেখেছো বোধহয়, সেটা সবই পলিনোমিয়াল টাইমে। ট্রাভেলিং সেলসম্যান দেখবে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইমে, যেরকম তোমরা টাওয়ার অফ অ্যানয় দেখেছিলে, অ্যাকারম্যান ফাংশন দেখেছিলে,
আমাকে বলো তোমরা কি করবে। সিঙ্গেল অল পেয়ার শর্টেজ পাথ আমি তোমাদের পড়াতে পারি, কিন্তু একটু টাফ অ্যালগরিদমটা, ঠিক আছে? টাফ বলতে গেলে মানে একটু মানে বুদ্ধি করে দেখতে হবে, কারণ নোটসে প্রত্যেকটা লাইনের ক্যালকুলেশন করে দেওয়া নেই। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ ডু উই ফাইন্ড দিস অ্যালগরিদম, সেটা বুঝতে হবে। চাইলে তোমরা সেটা নিজেরা টুকে নিতে পারো, আর যেরকম খুশি যেটা তোমরা বলবে। যদি বলো এইটা কঠিন জিনিস করবে না, then you can learn go traveling salesman problem too also, যেটা খুশি বলো। যদি বলো যে স্যার পরের দিন ঠান্ডা মাথায় একবারে অল পেয়ার শর্টেজ পাথ করাবো, তাহলে সেটা হবে। যদি বলো এখন ট্রাভেল করবে, যেটা বলবে সেটা করিয়ে দেবো। স্যার ট্রাভেলিং সেলসম্যান করবো, কারণ ওটা কলেজে করিয়ে দিয়েছে, তো ওটা তুমি করি দাও, পরের দিনকে অল পেয়ার শর্টেজ পাথটা করবো। যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম তোমাদের কলেজে কি দিয়ে করিয়েছে? ডাইনামিক এই বলেছে? হ্যাঁ। আচ্ছা, তারা এটা বলেনি যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইজ নট আ সলভেবল প্রবলেম বাই কম্পিউটার, ইটস আ কম্পিউটেশনাল হার্ড প্রবলেম, এমপি কমপ্লিট, এসব কিছু বলেছে? এসব ওসব কিছু বলে না। তাহলে পড়িয়ে লাভ ওখানে নেই। শুধু স্যার শুধু ইয়ে দেখে দেখে পিপিটিটা দেখে 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 কিছু কিছু হাতে লেখে পাশে মাঝে মধ্যে। সেটা কি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল না, মানে তোমাদের কোনটা বুঝ, মানে যাই হোক। দাঁড়াও আমি আসছি, এক সেকেন্ড জিজ্ঞেস করছি। আর ওই ইউটিউবে কিছু ভিডিও পাওয়া যায়, আব্দুল বারিক ওদের ভিডিও দেখে এসে পড়ি দেয়। মানে নিজের অ্যাসাস কিছু পড়াতে আমি কখনো দেখিনি। এবার স্যার ইউটিউবে পড়াচ্ছে খুব ভালো, অনেকগুলো স্টুডেন্ট একসাথে পড়ছে, ইউটিউবে পড়া কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে চ্যাটটা যদি অ্যাক্টিভ রাখে সেক্ষেত্রে জিজ্ঞাসা করা যায় কিছু যদি বুঝতে না পারে। আচ্ছা, তোমাদের সেটাকেও বলে ইউটিউবে ক্লাস হয়? প্রথম দিকে হতো, এখন তো আবার মিটিং এ করাচ্ছে। মানে ইউটিউবে লাইভ ক্লাস করানো যায়? জানতাম না ইউটিউবে লাইভ, ইউটিউব লাইভ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, খাজনার থেকে বাজনা বেশি হবে না, এদের দ্বারা হবে না। কোথায় ডাকতে ফাকতে পারে আমাদেরকে, বলে বলতে পারে স্যার আমাকে এইটুকু টাকা দেবো, একটু পড়ি টড়িয়ে দিন। আচ্ছা দাঁড়াও পাঠাচ্ছি আমি। ডায়নামিক ডায়নামিকটা কঠিন লাগছে তো একটু গ্রিডির থেকে? হ্যাঁ স্যার কয়েকটা অ্যালগরিদম তো লাগবে। ডায়নামিকটা কিন্তু একটু কঠিন। আচ্ছা তোমরা গ্রাফ থিওরি পড়েছো তো? আগের বার যা পড়িয়েছিলে স্যার। গ্রাফ থিওরিতে তোমাদের ইয়ে ছিল কি, মানে আমি ডেটা স্ট্রাকচার না, তোমাদের অঙ্কতে গ্রাফ থিওরি পড়েছো না? অঙ্কতে গ্রাফ থিওরি কোনোদিন হয়নি? নিউমেরিক ভ্যালু ওইগুলো না, তোমাদের এরকম হোমোমরফিজম, আইসোমরফিজম, অয়লার্স পাথ, হ্যামিল্টনিয়ান পাথ এইসব কখনো পড়েছো? না হ্যাঁ স্যার, হ্যাঁ হয়েছে ডিসক্রিট পড়েছি, হ্যামিল্টনিয়ান পড়েছি। কি ছিল? অয়লার সাইকেল, হ্যামিল্টনিয়ান পাথ ছিল না? হ্যামিল্টনিয়ান সার্কিট তো ছিল। হ্যাঁ ছিল, ডিস্ট্রিক্টের পাথে তো ছিল, এগুলো ছিল, ক্লাস পড়িয়েছে। আমি ম্যাথসে ডিসক্রিট স্যার তাহলে থাকতে পারে, আমার স্যার ম্যাথসে খেয়াল পড়ছে না, ম্যাথসে তো মনে হয় না করি। না না, অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এটা পার্সোনালি রিকোয়েস্ট করব, যারা আছো আমার কাছে পড়ো তাদেরকে, তমজিৎ যেমন ওদের কলেজের থেকে পড়ে নেবে গ্রাফ থিওরি। তমজিৎ তোমাদের গ্রাফ থিওরি পড়াবে তো? পড়াচ্ছে তো বোধহয়।
কোনো একটা আমাদের সেমিস্টারে স্টার্ট থাকবে। হয়নি এখনো, এই তো সেম শেষ হলো, থার্ড সেম। না তোমাদের কোনো একটা সেমিস্টারে দেখবে থাকবে, ঠিক আছে, গ্রাফ থিওরি অঙ্কতে, ঠিক আছে। তো তুমি আচ্ছা তো আচ্ছা। ওখান থেকে ক্যারি আপ করতে পারবে। যদি তোমরা না পারো, নরসীমার ডিও, ঠিক আছে, বইটা তোমার অ্যাভেলেবেল হচ্ছে pdfdrive.net, যে কোনো গুগল সাইটে, মানে অনলাইনে পিডিএফটা অ্যাভেলেবেল। গ্রাফ থিওরি বাই নরসীমার ডিও। এই নরসীমা ডিওর বইটাকে ডাউনলোড করে পারলে, বা যদি চাও তো কিনে নিতে পারো, বেশি দামও নয়, 300 টাকা মতো দাম বোধহয় বইটার। নিজেরা প্রচুর এক্সাম্পল সলভ করা আছে। ইটস নট আ ভেরি টাফ থিওরি, মানে হ্যাঁ ডেফিনেটলি ইটস আ ভেরি মানে ইমপ্রেসিভ জোন অফ কম্পিউটার সায়েন্স, কিন্তু ম্যাথসে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা বড়সড় পার্ট। এই জায়গাটা নিজেরা বাড়িতে সবাই পড়াশোনা করো যারা আমার কাছে পড়ো, বিকজ নইলে গেট কিন্তু দিতে পারবে না। গেটে গ্রাফ থিওরি থেকে অ্যাটলিস্ট ধরে নাও 10 থেকে 12 নম্বরের কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো এই বইটা একটু নিজেরা ফলো আপ করো। যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। মানে ওয়ান অফ মাই রিসার্চ ওরিয়েন্টেড জায়গা হচ্ছে এইটা, গ্রাফ থিওরি, কম্পিউটেশনাল গ্রাফ থিওরি যেটা, তো সেই জায়গায় আমি কাজ করি। তো সেই জায়গায় তোমরা চাইলে জিজ্ঞেস করে নিতে পারো, মানে অ্যালগরিদমের যে পার্টটা নিয়ে আমি কাজ করি। তো সেই জন্য বলছি গ্রাফ থিওরি সবাই স্ট্রং করো, যেমন অঙ্কের সেট, প্রবাবিলিটি, ক্যালকুলাস, গ্রাফ থিওরি আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, মানে গ্রুপ, রিং, ফিল্ড, পোসেট, ল্যাটিস, এই পার্টগুলো সবাই কিন্তু স্ট্রং করো। যত স্ট্রং করবে তত ভালো মেশিন লার্নিং, এআই, প্যাটার্ন রেকগনিশন, এই সব জায়গায় কোয়ান্টাম কম্পিউটিং তত ভালো বুঝতে পারবে। এইটুকু জায়গায় আমি সবাইকে রিকোয়েস্ট করবো, বা মানে ফোর্সই করবো, ধরো রিকোয়েস্ট করার থেকে বলবো তোমাদের ফোর্স করবো, এই 5-6 জন যারা আমার কাছে পড়ো তাদেরকে এই জায়গাটা স্ট্রং করো। যদি কোনো সময় মনে হয় যে স্যার আমরা উই ওয়ান্ট টু ডু আ ক্র্যাশ কোর্স অন গ্রাফ থিওরি, সেটাও আমি তোমাদের দরকার হলে করিয়ে দেবো কোনো সময় সেমিস্টারের ছুটিতে, এক সপ্তাহ, 1 মাস বা 1.5 মাসের ক্লাস দিয়ে ধরো গ্রাফ থিওরি পুরো শিখতে চাও, সেটাও আমি করিয়ে দিতে পারি। তোমরা এইটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো গ্রাফ থিওরি। কেন বলছি, কারণ এই গ্রাফ থিওরি না জানলে অনেক কিছু অ্যালগরিদমের ভালো মতো শিখতে পারবে না, বা রিয়েলাইজ করতে পারবে না আচ্ছা এইটা একটা তো গ্রাফ থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। নরসীমা আচ্ছা ডিও স্যার। বলে একটা বই আছে, এই জায়গাটা আমার কাছে কিছু, তোমাদেরকে আমি পরে আরো কিছু বই প্রোভাইড করে দেবো, যেসব বইগুলো পড়লে তোমরা আরো নিজেদের এনরিচ করতে পারবে। সেসব বই টই আমি সময় হলে সব দিয়ে দেবো, একটু সময় যাক তারপর আমি দিয়ে দেবো। আমার কাছে কিছু কালেকশন অফ বুকস আছে যেগুলো হয়তো তোমাদের পিডিএফ এ সবসময় পাবে না অনলাইনে। আমি অনেক কষ্ট করে স্যারেদের থেকে খুঁজে স্ক্যান ফ্যান করে যেটা ডাউনলোড করে স্যারেদের থেকে নিয়ে জোগাড় করে রেখেছি। ওটা 1-1.5 জিবির বই হবে, বাট তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। স্যার এখন কি করে করবে? এখন তো এতগুলো সাবজেক্ট আছে না, সেই জন্য গ্রাফ থিওরি কিছু না, আবার আলাদা করে। আমি বলছি মানে গ্রাফ থিওরিটাকে যেরকম তোমরা তো গল্পের বই পড়ো, আই গেস গল্পের বই তো পড়ো, বা পার ডে রাত্রিবেলায় কোনো সময় নেট সার্ফ তো করো, তার থেকে 10টা থেকে 15টা মিনিট করে নাও, পার ডে 2 পেজ করে পড়ো বা 4 পেজ করে পড়ো, তাহলেই হবে। তোমরা নেট সার্ফ দেখো, গেট যদি ভালো করতে হয়, যদি তোমাদের রেজাল্ট আরো ভালো করতে হয়, রেজাল্ট আমি বলবো না এই কলেজে ইউইএম এর রেজাল্ট, অনলাইনে রেজাল্ট ভালো করার কিছু নেই, সবাই 9 পয়েন্ট অ্যাবভ পাও, সেটাতে ভালো করার কিছু নেই। কম্পিউটার সায়েন্স যদি ভালো করে শিখতে চাও, ইটস আ পারফেক্ট টাইম টু স্টার্ট। তোমাদের এই টাইম থেকে গেটের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করা শুরু করতে হবে। তোমরা এখন 4th সেমিস্টারে আছো, তোমরা অলরেডি 3টে সেমিস্টারে কিছু কিছু সাবজেক্ট পড়ে এসছো গেটে, সেই সাবজেক্ট গুলোকে ভালো করে ফেলো। যাদের কাছে বাড়িতে পয়সা নেই বা একটু ফিনান্সিয়াল উইকনেস আছে, তাদের জন্য আমি একটা আরেক জায়গা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনলাইনে একটা বই পাওয়া যায়, দিল্লি থেকে বইটা আনাতে হয়, সেটা হচ্ছে তোমার prokashbookdepot.com বলে। সেখানে গিয়ে কম্পিউটার সায়েন্সের গেট মেটেরিয়ালটা কিনে নিতে পারো। 2,500 টাকা মতো টাইম দেয়, 2,500 টাকা মতো নেয়। সব কটা সাবজেক্টের আইআইএসসি, আইআইটি ব্যাঙ্গালোর যারা কোয়েশ্চেন করে তাদের স্যারেদের, মানে তাদের প্রফেসরদের একটা নোটস পাওয়া যায়, সেটা একত্রিত করে এই মেডিজি থেকে যে নোটসটা আসে, সেই নোটসের একটা জেরক্স ভার্সন প্রোভাইড করে হচ্ছে ওরা, প্রকাশ বুক ডিপো। ওইটা থেকে তোমরা চাইলে এই কম্পিউটার সায়েন্সের বইটা কিনে নিতে পারো, টোটালটা কিনে নিয়ে আস্তে আস্তে পড়া স্টার্ট করতে পারো, যে সাবজেক্ট গুলো পড়া হয়েছে। ডেফিনেটলি ইফ ইউ ডোন্ট নো দ্য প্রিভিয়াস বেসিক, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য নোটস। ওখানে শুধু শর্টকাট টেকনিক্স আর কি হচ্ছে সেটা লেখা আছে, মানে ইউ নিড টু বুস্ট ইউর স্টাডি। তোমাদের এইখান থেকে হচ্ছে পড়াশোনা করা শুরু করতে হবে। এটা হচ্ছে 4th সেম,
কেটে যাবে, থার্ড ইয়ারে গিয়ে কুল কিনারা করতে পারবে না। সাবজেক্টের চাপ, ক্যাম্পাসিং এর চাপ, এই চাপ ওই চাপ, ট্রেনিং করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, ভ্যান 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 ভ্যান। আর তোমাদের কলেজ এমনিতেও হচ্ছে একটুখানি পাঠা টাইপের কলেজ, দুটো সাবজেক্ট পড়ালে হয় সেটাকেই ভেঙে 6টা সাবজেক্ট করবে। যাই হোক, বুঝতে পারলে কি কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। পারলাম। আমি দরকার হলে তোমরা যদি বলো আমি লিংক গুলো দিয়ে দিতে পারি তোমাদের গ্রুপে, সেগুলো দেখে তোমরা স্টার্ট আপ করতে পারো। ব্যাপারটা হচ্ছে কি, অফলাইন হলে অনেকদিন আগেই তোমাদের অনেক কিছু আমি দেখিয়ে দিতে পারতাম। যেহেতু অফলাইন হচ্ছে না, আমিও লিমিটেড রিসোর্সে বসে গেছি, আমাকেও তোমাদেরকে কিছুটা একটা মানে প্যারামিটার মেনে পড়িয়ে দিতে হচ্ছে আর কি, যাতে তোমাদের সেমিস্টারটা আর কনসেপ্টটা ভালো হয়। এই জিনিসগুলো যখন অনলাইন অফলাইন হয় না, তখন আরো বেটার বোঝা যায়। আমার মনে হয় অনলাইন পড়ার থেকে অফলাইন অনেক বেটার। তোমাদের কি জানি না, আমি কি মনে হয় অনলাইন কি তোমরা সবকিছু রিয়েলাইজ করতে পারছো কিনা আমি একদমই ভালো, আমার ভালো লাগছে না। আমি মোবাইলের দিকে বেশিক্ষণ তাকাতেও পারি না, খুব অসুবিধা হয়। এই হয়ে গেছে ব্যাপার। অফলাইন যত তাড়াতাড়ি ভগবান অফলাইনে নিয়ে আসে তত তাড়াতাড়ি আমারও মঙ্গল, স্টুডেন্ট বাড়বে, এন্ড সেম অ্যাজ দ্য সেম ওয়ে তোমরা রিয়েলাইজ করতে পারবে যে কি প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখো আমি পাঠিয়েছি নোটসটা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের। তো আমি সহজ ভাষায় একটা গল্প বলছি, সেই গল্প থেকে বোঝার চেষ্টা করো। এইখানে আমি পুরো একটা জেনে নিলি, তোমাদের টিএসপি সলভ করতে পরীক্ষায় কোনোদিনও আসবে না, আমি বলে দিচ্ছি। খুব ভাগ্য খারাপ না থাকলে পরীক্ষায় কোনোদিনও টিএসপি সলভ করতে আসবে না। টিএসপি সলভ করতে আসে না কারণ টিএসপি শর্ট নোট লিখতে আসে। আমি দেখো টিএসপি একটা শর্ট নোট লিখে রেখেছি, এই যে 1.5 পাতা লেখা রয়েছে, এইখান থেকে একটা লাইনও বাদ দেবে না পরীক্ষায় যদি 5 মার্কস বা 7 মার্কসের শর্ট নোট আছে। আমি প্রত্যেকের রেসপেক্টে বলছি। 6.5 মানে ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে স্টিল লোকেরা রিসার্চ করে। আমার এমটেকে একটা গ্রুপ প্রজেক্ট ছিল হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটাকে যদি আমি একটু অ্যাপ্রক্সিমেশন মানে সিমুলেশন অ্যানালিং বলে একটা জিনিস হয়, তোমরা হয়তো যারা মেটালার্জি সম্বন্ধে একটু আধটু পড়াশোনা করেছো বা জানো, সিমুলেশন অ্যানালিং বলে একটা জিনিস হয়। সেই সিমুলেশন অ্যানালিং এর থ্রু দিয়ে এআই মানে হিউরিস্টিক অ্যালগরিদম, সেটা থ্রু দিয়ে আমি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটার টাইম কমপ্লেক্সিটি কমানোর চেষ্টা করেছিলাম। যেটা ধরো 2 টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার n মানে এক্সপোনেনশিয়াল বলা হয় বেসিক্যালি। ওটা আমি এক্সপোনেনশিয়াল থেকে ওই ধরো সামথিং স্কোয়ার পার্টে আসছে, ওটাকে 0.3% না 0.7% মতো কমানোর চেষ্টা করেছিলাম। অ্যালগরিদমটা রান করতে 7 দিন টাইম লেগেছিল, পুরো 7 ডেজ। ঠিক আছে, একটা বিশাল বড় গ্রাফ দিয়ে 7 ডেজ লাগে রান করতে এরকম একটা অ্যালগরিদম, বিশাল বড় ডেটা দিয়ে। তো এই কারণে এটা এক্সপোনেনশিয়াল টাইম অ্যালগরিদম আছে। ট্রেনিং পার্ট লেগে যে যায় হচ্ছে তোমার জানো না, মানে অ্যালগরিদম স্টার্ট আপ করতে লেগে যায় 7 ঘন্টা 8 ঘন্টা মতো। তো সেই জন্য আমি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। ইটস আ স্টিল রিসার্চ ওরিয়েন্টেড টপিক ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। যতদিন ধরো আমি জানি না কোয়ান্টাম কম্পিউটিং হয়তো এটাকে ইমপ্রুভ করতে পারে বাই টেলিপোর্টেশন, বাট আই ডোন্ট নো কোয়ান্টাম ক্যাট বা টেলিপোর্টেশন ইউজ করলে হয়তো এটা ইমপ্রুভ হতে পারে। আমি কখনো কাজ করিনি, তো আমি আই ক্যান নট জাজ অর আই ক্যান নট সে এনি স্টেটমেন্টস, বাট স্টিল ইটস আ এনপি কমপ্লিট প্রবলেম। টার্মটা মনে রাখো, এনপি কমপ্লিট, এন নন, পি মানে হচ্ছে পলিনোমিয়াল, মানে হচ্ছে এনপি বলা হয় মানে যখনই বলছি দ্যাট মিন্স নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল, ডি ইজ দ্য সাইলেন্ট পার্ট, এনপি কমপ্লিট প্রবলেম। এনপি কমপ্লিট প্রবলেম মানে হচ্ছে যেটা কম্পিউটেশনালি হার্ড প্রবলেম বা যেটাকে পলিনোমিয়াল টাইমে ডিটারমাইন করা যায় না, বা হয়তো কম্পিউটার এরকম কিছু বলতে পারে ইফ ইউ প্রোভাইড উইথ আ সলিউশন টু আ প্রবলেম, দেন কম্পিউটার হয়তো পলিনোমিয়াল টাইমে চেক করতে পারে যে এই প্রবলেমটার হয়তো এই সলিউশনটা হতে পারে। ইটস নট গ্যারান্টিড যে এটাকে পলিনোমিয়াল টাইমেই হবে, পলিনোমিয়াল টাইমে খালি একটা চেকিং চালাতে পারে, আর কিছু হয় না। হ্যালো, বেঁচে আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আয়, রাখছি। আচ্ছা, এবার এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আহ, কি বলবো ভুলে গেলাম। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা অ্যাকচুয়ালি কি জিনিস? ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা হচ্ছে এরকম একটা জিনিস যে ধরো একটা সেলসম্যান বা একটা মানুষ বা কিছু ধরো কেউ একটা সেলসম্যান বা মানুষ কেউ, তাকে ধরো বিভিন্ন দেশে ভিজিট করতে হবে। ঠিক আছে, 5টা দেশ থেকে কোম্পানি বলছে তুমি 5টা দেশে গিয়ে আমাদের এই প্রোডাক্ট গুলো সেল করবে বা সেখানকার অফিসে গিয়ে তুমি মিট করবে। কারণ বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, ইউরোপ, যাবতীয় যারা যেরকম কোনো দেশ আছে এরকম।
এবং লাস্টে গিয়ে তোমাকে আবার ব্যাক করতে হবে আমাদের দেশে বা অফিসে, মানে যে অফিসে এখন রয়েছে। ধরো ইন্ডিয়াতে রয়েছে, ইন্ডিয়া থেকে ধরো ওকে বললো বাংলাদেশ, ভুটান, নেপাল, তারপর ধরো বললো যে শ্রীলঙ্কা, তারপর বললো থাইল্যান্ড, বললো চীন, চায়না, জাপান, এসব ভিজিট করে তুমি আবার ইন্ডিয়াতেই ফিরে আসবে। তো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা হচ্ছে এরকম, ইউ আর প্রোভাইডেড উইথ আ গ্রাফ, মানে এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে। প্রবলেমের মোটিভটা হচ্ছে এটা যে আমি এমন একটা পাথ বার করব যার থ্রু দিয়ে আমার সবচেয়ে কম খরচে আমি টোটাল ট্যুরটা কমপ্লিট করে ফিরে আসবো। ঠিক আছে? তো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা আসছে হচ্ছে হ্যামিল্টনিয়ান সাইকেল প্রবলেম থেকে। হ্যামিল্টনিয়ান সাইকেল প্রবলেম বলছে হচ্ছে যে ইউ ক্যান রিপিট আ এজ বাট ইউ ক্যান নট রিপিট আ ভার্টেক্স, বা রাদার এরকম কথায় সহজ ভাষায় বোঝা যায় যে তুমি কখনো একটা দেশ দুবার ভিজিট করতে পারবে না। ঠিক আছে? তো হ্যাঁ, আমাদের কি অনেকটা করতে হবে? হ্যাঁ, বলো বলো বলো। মানে হ্যামিল্টনিয়ান গ্রাফ যেরকম ভাবে আঁকা হয়। হ্যামিল্টনিয়ান সাইকেলটা যেভাবে বার করতে হয়, একটা গ্রাফের যে হ্যামিল্টনিয়ান সাইকেলটা যেভাবে বার করতে হয় সেটাই হচ্ছে টিএসপি বেসিক্যালি। তো সেখানে লেখা আছে ফর আ কমপ্লিট আনডাইরেক্টেড গ্রাফ জি বার দ্যাট হ্যাজ আ নন নেগেটিভ ইন্টিজার ফর সি ইউ কমা ভি অ্যাসোসিয়েটেড উইথ, এরকম দেখবে কিছু আমি বক্তব্য লিখে রেখেছি এবং থ্রু আউট নোটসটায় কিভাবে আমি সবকটা কি কি করেছি না কি কি ফর্মুলা ইউজ করছি সেটা লিখে রেখেছি। আমি ওই লেখাটা এখন যাচ্ছি না কারণ কঠিন লাগবে লেখাটা পড়লে, যদি আমি প্রবলেমটার আগেই তোমাদের লেখাটা আমি পড়িয়ে দিই। তো তোমরা আগে আমার প্রবলেমটা সলভ করাটা বোঝো, দেন লেখাটা নিজেরা বাড়িতে পড়ো, দেখবে এটার থেকে ইজি ফর্মুলা কিছু হয়তো হয় না, এরকম মনে হবে। তো জেনারেলি এইটাকে সলভ তো করা যায় না, নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল বললাম আমি আগে। তো ডাইনামিক প্রোগ্রামিং একটা অ্যাপ্রোচ বলতে পারে, সেই অ্যাপ্রোচটা দিয়ে একটা কাজ হতে পারে, সেটা একটা ওনারা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে একটা অ্যাপ্রোচ তৈরি করা যায়, একটা অপটিমাইজেশন, বেসিক্যালি ইটস আ অপটিমাইজেশন প্রবলেম। তো সেই অপটিমাইজেশন প্রবলেমের একটা আমরা অ্যাপ্রোচ তৈরি করতে পারি যার থ্রু দিয়ে আমরা হয়তো কিছু সলিউশনে রিচ করতে পারি, সেটা আমি তোমাদের শেখাচ্ছি ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং। ইট মে বি সলভড ইউজিং গ্রিডি, এটাকে ব্যাকট্র্যাকিং দিয়ে হয়তো সলভ করা যেতে পারে, এটাকে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম সলভ করা যায়, এটাকে দিয়ে ব্রাঞ্চ এন্ড বাউন্ড দিয়ে সলভ করা যায়, নানান প্রচুর প্রচুর টেকনিক আছে অ্যালগরিদমের যে এটা দিয়ে সলভ করা যায় টিএসপি কে, মানে সলিউশনে রিচ করানো যায় একটা, মানে থিওরিটিক্যালি। বাট প্র্যাকটিক্যালি রিচ করাতে গেলে ইটস বুঝতেই পারছো যে এক্সপোনেনশিয়াল টাইম খাবে, কারণ এখানে তোমাদের টু টু দি পাওয়ার এন খানা পসিবিলিটিস আসতে পারে, সেই টু টু দি পাওয়ার এন খানা পসিবিলিটিস আমাকে চেঞ্জ করতে হবে, তারপর দেখতে হবে সেই টু টু দি পাওয়ার এন খানা পসিবিলিটিস কে চেক করতে গিয়ে তোমার এন ফ্যাক্টোরিয়াল রিচ করে যাচ্ছে কোনো না কোনো জায়গায়। তো কিভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। তো দেখো আমাদের একটা গ্রাফ তোমরা যে সলিউশনটায় যাও, কারণ তোমাদের সলিউশনটা বুঝতে হবে আর প্রবলেমটার মোটিভটা বুঝতে পেরেছো আশা করি সবাই। আমি সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বুঝেছো তো প্রবলেমটা অ্যাকচুয়ালি কি? যে আমাকে একটা জায়গা থেকে শুরু করতে হবে আবার সেখানেই ফিরে আসতে হবে, বাট আমি কোনো দেশকে দুবার রিপিট করতে পারবো না। কারেক্ট? বোঝা গেছে? হ্যাঁ। হুম। আচ্ছা, এবার প্রবলেমটা দেখো আমাকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এখানে যদি কিছু বলে না থাকে ধরো আমি ওয়ানটাকে সোর্স ধরছি, তো ওয়ান থেকে আমি জার্নিটা স্টার্ট করছি, সেখান থেকে আমাকে টুটা খুঁজে বার করে আসতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার এটার ফাইন্ড দ্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অর কস্ট ম্যাট্রিক্স অফ দ্য গ্রাফ। আমি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা কস্ট ম্যাট্রিক্স বার করে নিয়েছি। এবার দেখো 2 2 1 2 2 10, 1 2 3 হচ্ছে তোমার 15, 1 2 4 হচ্ছে 20, সেরকম 2 2 1 হচ্ছে আবার 5, 2 2 2 0, 2 2 3 হচ্ছে 9, 2 2 4 হচ্ছে 10, এরকম ভাবে টোটাল যে কস্ট গুলো আছে এই যে সেটাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে বার করে নিয়েছি। ফার্স্ট স্টেপ বা ইনিশিয়াল স্টেপ যেটা করতে হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে সেটা হচ্ছে এরকম, বোঝাচ্ছি দেখো। আমি ফার্স্ট যেটা বার করতে চাইছি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বা টিএসপি কে ইউজ করে ইউজিং ডাইনামিক, সেটা যে আমি যেরকম লিখছি দেখো এখানে লেখা আছে কার্ডিনালিটি অফ s ইকুয়ালস টু 0, এরকম কিছু একটা লেখা আছে, রাইট? আচ্ছা, তো হ্যাঁ। আচ্ছা, এবার এইখানে এই লেখাটার মানে কি হচ্ছে, দেখো আমার কাছে গ্রাফটা আছে এরকম। একটু গ্রাফটা বলো তো, কি আমি গ্রাফটা না আঁকলে সহজ করতে পারবো। গ্রাফটা হচ্ছে 1 1 2 3 4, 1 থেকে 2 হচ্ছে 10, 2 থেকে 1 5 2 থেকে 1 5, 2 থেকে 3 9, 3 থেকে 2 13, 13, 3 থেকে 4 12, আর ওটা হচ্ছে 9, আর এদিকে 1 থেকে 4 20, 4 থেকে 1 8।
আচ্ছা এটা আছে। তো আমি ফার্স্টে দেখো আমার ওয়ানটা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমাকে প্রত্যেকটা জায়গায় ভিজিট করে আবার ওয়ানে ফিরতে হবে, এবং সেটা সবচেয়ে লিস্ট কস্ট পাথটা আমাকে নিতে হবে, কারণ যাতে আমি কোম্পানি সবচেয়ে বেশি প্রফিট করাতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে কোম্পানি ধরো ডেটা সায়েন্টিস্ট বা এরকম, বা কেউ একজন রয়েছে সে আর কি রামবাবু ধরো রয়েছে যে ডেটা অ্যানালিটিক্স ডেটা অ্যানালিসিস্ট, সে বলছে যে ঠিক আছে আমি একটা সলভ করে দিচ্ছি যে পাতে তুমি গেলে সবচেয়ে কম কোম্পানির খরচা হবে এবং আমার কোম্পানির প্রফিট হবে, সেরকম একজন বসেছে ধরো। তো সে কি করছে, তাহলে সে ফার্স্টে ভাবছে আমার তো প্রাইম কাজটা হচ্ছে ওয়ানে ফেরাটা, আমাকে ঘরে ফেরতে হবে। তো কার্ডিনালিটি অফ s ইকুয়ালস টু 0 বোঝাচ্ছে হচ্ছে যে তুমি যদি ধরো শুধু 2 তে যেতে, 2 থেকে যদি তোমাকে বাড়ি ফিরে আসতে হতো তার কস্ট কত হতো, বা যদি তুমি শুধু 3 এ যেতে 3 থেকে বাড়ি ফেরার কস্ট কত, 4 থেকে বাড়ি ফেরার কস্ট কত, কারণ আমার প্রাইমারি গোলটা কি, আমাকে ফিরে আসতে হবে হচ্ছে বাড়িতে। তাহলে এই G2,5 মানে হচ্ছে 5 মানে হচ্ছে উই আর নট কনসিডারিং এনি কম্বিনেশন, তার মানে হচ্ছে আমি শুধু কস্ট 2,1 দেখবো, কত পাচ্ছ কস্ট 2,1 5, দিস মিন্স কস্ট 3,1 দ্যাট মিন্স 6, দিস মিন্স কস্ট 4,1 দ্যাট ইজ 8। ঠিক আছে, ক্লিয়ার এই ইটারেশনটা সবার, এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে? এবার আমি কার্ডিনালিটি অফ s ইকুয়ালস টু 1 করছি, এটা বোঝাচ্ছে হচ্ছে যে আমি একটা করে কম্বিনেশন নেব, যদি 2 থেকে 3 এ গিয়ে আমি বাড়ি ফিরতাম, যদি 2 থেকে আমি 4 এ গিয়ে বাড়ি ফিরতাম, যদি আমি 3 থেকে 2 এ গিয়ে বাড়ি ফিরতাম, যদি আমি 3 থেকে 4 এ গিয়ে বাড়ি ফিরতাম, বোঝাচ্ছে আবার যদি আমি 4 থেকে 2 এ গিয়ে বাড়ি ফিরতাম, আর 2 থেকে 3 সরি 4 থেকে 3 এ গিয়ে বাড়ি ফিরতাম। ক্লিয়ার? তাহলে দেখো ডাইনামিক যেহেতু, তাহলে একটা জিনিস আমি দুবার ক্যালকুলেশন করব না, এটা আমায় মাথায় রাখতে হবে। এটার ফর্মুলাটা হচ্ছে দেখো আমি তাহলে ফার্স্টে কি কস্ট অফ 2 3 আমাকে 2 থেকে 3 এ যেতে হচ্ছে এবং 3 থেকে আমায় বাড়ি ফিরতে হচ্ছে, তাহলে 3 থেকে বাড়ি ফেরার কস্ট অলরেডি তুমি ক্যালকুলেশন করে রেখেছো। ঠিক, তাহলে আমি এটা কত পাচ্ছি দেখো, কস্ট 2 3 মানে হচ্ছে 9, 9 প্লাস 6 15। ঠিক, তার মানে এটা কি বোঝাচ্ছে cos 2,4 g 4,5, তার মানে কত পাচ্ছে এটা 18। তাহলে cos 3 2 plus g 2,5, তাহলে কত পাচ্ছি 18। তাহলে আমি কি পাচ্ছি c 3 4 plus g of 4,5, তাহলে কত পাচ্ছি আমি সেটা 20। তাহলে cos 4 2 plus g of 2,5 সেটার ভ্যালু কত পাচ্ছি 13। তাই তো 8 প্লাস 5 8 প্লাস 5 13, কস্ট 43 প্লাস জি 3,5, তাহলে 43 এর ভ্যালু কত আছে 9, আর 3,5 মানে হচ্ছে 6 মানে 6 15। তাই তো, এটা পেয়ে গেলাম। এরপর দেখো আমি তাহলে দুটো করে কম্বিনেশন ক্যালকুলেট করব, mod s ইকুয়ালস টু কার্ডিনালিটি s ইকুয়ালস টু 2, তার মানে আমার কি, আমার কাছে অপশন আসছে এটা 2 আর 3, 3 আর 4, 2 এ আমি আছি, আমি 3 আর 4 এর মধ্যে কোনটাকে নেব, তার মানে আমি কি লিখাচ্ছি দেখো এখানে আমাকে তাহলে মিনিমাম ফাংশনটা ইউজ করতে হচ্ছে। মিনিমাম ফাংশনটা কি বলছে, আমি হতে পারে 2 থেকে 3 এ যেতে পারি, আর 3 থেকে 4 এ গিয়ে আমি বাড়ি ফিরতে পারি, আর আমি 2 থেকে 4 এ যেতে পারি, 4 থেকে 3 এ গিয়ে বাড়ি ফিরতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, বক্তব্যটা তাহলে আমার কাছে কি হবে বলো, এই পার্টগুলো তো অলরেডি ক্যালকুলেট করা, 2 3 মানে হচ্ছে 9, 3 to 4 মানে হচ্ছে 20 পেয়েছি, আর এটা কি বোঝাচ্ছে 10, আর অলরেডি পেয়েছি 15, তাহলে এর মধ্যে মিনিমাম কোনটা 29, মিন অফ 29, 25, মিনিমাম হচ্ছে 25। তাহলে 25টা বাবা কোনখান থেকে পেলে, এই 25টা এসছে এখান থেকে, এটা এসছে কোথা থেকে, এটা থেকে, তার মানে তুমি কোন পাথটা ডিসাইড করলে বলো দেখি। 2 থেকে ফিরে যাচ্ছি, 4 থেকে রিটার্ন। ফিরে যাচ্ছে, এই পাথটা আমি বার করে নেব। ঠিক আছে, তাহলে আরো একটা কম্বিনেশন হতে পারে, আমি 3 তে যেতে পারি, 3 থেকে 2 or 4 এ গিয়ে বাড়ি ফিরতে পারি, তাহলে কি হবে মিন অফ c of 3 2 plus g of 2 of 3, h of 2 of 4, তাই তো।
আর cost of 3 4 plus g of 4 comma 2 তাহলে মিনিমাম অফ কত পাচ্ছি বলো এখানে 13 plus 18 আর একটা পাচ্ছি 12 plus 13 তাহলে মিন অফ 31 comma 25 তাহলে কত পাচ্ছি 25 ঠিক আছে আর 25 টা কত থেকে এটা থেকে তাহলে পাথটা কি পাচ্ছি 3 থেকে 4 4 থেকে 2 এটা একটা পাথ রাইট এবার কি হয় 4 থেকে 3 or 2 মানে যে কোনো একটা তাহলে আমরা কি লিখবো মিন অফ c of 4 3 plus g of 3 আচ্ছা তুমি 4 2 করছি আগে 4 2 2 comma 3 আরেকটা c of 4 3 plus g of কত হচ্ছে 3 comma 2 তাই তো মিন অফ কত পাচ্ছ বলো তো 9 plus 18 একটা 8 plus 15 তাহলে হচ্ছে মিন অফ 27 comma 28 তাহলে 27 এটা থেকে তাহলে পাঁচটা কি দাঁড়াচ্ছে 42223 ক্লিয়ার এত অবধি সবার তাহলে কার্ডিনালিটি ইজ ইকুয়াল টু 3 তাহলে দেখো লাস্ট ইটারেশনে পৌঁছে গেছি কারণ 0 থেকে শুরু করেছি মানে 4 ইটারেশন আর আমার গ্রাফে 4টা ভার্টেক্স তাহলে দেখো তুমি সব কম্বিনেশন চেক করে নিয়েছো তাহলে কোনটা বাকি রয়েছে শুধু বলো ঘর থেকে বাদ বাকি তিনটে 2 3 4 এরকম করে স্যার যতক্ষণ যেতে পারবো ততক্ষণ যেতে হবে বুঝতে পারলাম না গো এই যে কার্ডিনালিটি অফ ফার্স্টে 0 নিলাম তারপর 1 এরকম করে যত মানে আমাদের ওখানে টোটাল পয়েন্টস কত ছিল স্যার একবার দেখা ভার্টেক্স 4টে ছিল হ্যাঁ তো আমাদের এখানে কার্ডিনালিটি 4 অবধি হবে না এই যে 3 মানে 0 থেকে 3 মানে তো 4 ও হ্যাঁ হ্যাঁ 3 অবধি দিলে হচ্ছে আচ্ছা বুঝি ঠিক আছে তার মানে এটা কি সি এটা কি বোঝাচ্ছে তার মানে বলো দেখি আমি 1 থেকে 2 তে যেতে পারি দেন জি থেকে আমি 2 or 3 2 জি মানে 1 থেকে আমি 2 তে গেছি দেন 2 থেকে হয় 3 তে বা 4 এ গিয়ে আমি বাড়ি ফিরেছি জি থেকে আমি 1 থেকে 3 তে যেতে পারি দেন 3 থেকে ধরো আমি 2 or বা 4 এ গিয়ে বাড়ি ফিরেছি আমি 1 থেকে 4 এ যেতে পারি দেন ওখান থেকে আমি 2 or 3 তে গিয়ে বাড়ি ফিরেছি ঠিক এবার তুমি তো ডাইনামিক অ্যাপ্লাই করেছো ডাইনামিক তো অলরেডি আগের গুলো ক্যালকুলেটেড 10 plus 25 দেখো জি 2,3 তে তুমি মিনিমাম ভ্যালু পেয়েছো 25 তাহলে 25 টা নেবে পরেরটা পাচ্ছ হচ্ছে 15 plus 25 তারপর একটা পাচ্ছ হচ্ছে 20 plus 23 দেন আমার দাঁড়াচ্ছে কত তাহলে মিন অফ 35, 40, 43 তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কোনটা 35 তাহলে 35 চুজ হচ্ছে দেখো কোথা থেকে এটা থেকে চুজ হওয়া মানে এটা থেকে চুজ হয়েছে রাইট তাহলে অপটিমাল টুরটা আমি কি পেলাম অপটিমাল টুরটা হচ্ছে আমার 1 to 2 এই 35 টা এটা থেকে চুজ হয়েছে এটার পাথ কই পেয়েছিলাম 2 4 3 তাই তো তাহলে আমি 1 থেকে 2 তে গেছি 2 থেকে 4 এ গেছি 4 থেকে 3 তে গেছি 3 থেকে 1 এ এসেছি this is your answer with the cost of 35 clear হ্যাঁ স্যার সহজ না মানে কি খানিকটা বলে স্যার আগে জিনিসটা বুঝেছো সহজ ছিল ব্যাপারটা হচ্ছে কলেজে কি এইভাবে বুঝিয়েছে না স্যার এরকম ভাবে তো বুঝায়নি কলেজ কিভাবে করালো কলেজ স্যার কেমন থিওরিটিক্যালি বুঝায় না যাই হোক থিওরিটিক্যালিও বুঝতে হবে এবার আমার একটা বক্তব্য হচ্ছে তোমরা আশা করি প্রপারলি বুঝতে পেরেছো ইটস আ ক্লাসিক এক্সাম্পল অফ ডায়নামিক যেটা আগে স্কোর করেছি সেটাকেই পরে ইউজ করছি রাইট ঠিক আছে তাহলে এটা টিএসপি শিখে গেলে আশা করি বুঝে গেছে সবাই হ্যাঁ স্যার ওকে টিএসপি যেটা তোমার বাড়িতে করতে হবে সেটা কাজটা হচ্ছে আজকেই টিএসপি থিওরিটা একবার রিডিং করে নেবে এই যে আমি ফর্মুলাটা ডিরাইভ করলাম ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করলাম সেটা একবার পড়ে নিও
পুরোটা লাইন বাই লাইন লিখে দেওয়া আছে, জাস্ট একবার রিডিং করলেই বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবধি রাখি। হ্যাঁ স্যার। স্যার টিএসপির কোডটা একটু পাঠিয়ে দিন। টিএসপির কোড কম্পিউটেশনালি হার্ড বলছি। সলভ হয় না তো। পলিনোমিয়াল কোড পাবে না, ওটাকে সলভ করতে গেলে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম দিয়ে সলভ করতে হবে, সি স্টার বাই সি দিয়ে। ইটস আ ম্যাক্স মিনিমাইজেশন প্রবলেম, তাই জন্য সি স্টার বাই সি দিয়ে সলভ করতে হবে। সে সি স্টার বাই সি তো বুঝবে না আমি যদি পাঠিয়ে দিই। আমার কাছে করা আইগেস আছে, সব কটা অ্যালগরিদমই করা আছে, দেখবো আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে, কিন্তু সেটা বুঝবে কিনা আমি জানি না। কিন্তু ওটা তো করলে আমাকে বলো না, কম্পিউটেশনাল কম্পিউটেশনালি হার্ড যায় বেসিক্যালি অ্যাপ্রক্সিমেশনের অ্যানসার দেবে, তোমার অ্যাপ্রক্সিমেটেড অ্যানসার আসবে। পলিনোমিয়ালটা মানে তুমি বুঝতে পারবে যেটা কম্পিউটার সলভ করতে গিয়ে হাঁপাচ্ছে, ছোট ছোট গ্রাফ সলভ করে দিতে পারে, ধরো ছোট ছোট প্রবলেম সলভ, মানে এই ধরনের গ্রাফ গুলো ধরো সলভ করতে তুমি একটা নিজে ক্যালকুলেশনটা বোঝো, তুমি চারটে ভার্টেক্স এর জন্য কতগুলো কম্বিনেশন তৈরি করেছো দেখেছো? তাহলে আরেকটা গ্রাফ বা আরেকটা ভার্টেক্স বাড়াও, তাতে ভাবো কতগুলো করে কম্বিনেশন বাড়বে। ঠিক ঠিক বুঝতে পেরেছো? এইখানটা লজিকটা বোঝো যে একটা যদি আরেকটা ভার্টেক্স বাড়ে, তোমার আরেকটা ইটারেশন বাড়বে, সেটা বড় কথা নয়, ইটারেশন বাড়াটা বড় কথা নয়, তোমার কম্বিনেশন দেখো 2 এর জন্য, মানে ধরো 1 2 3 4 5 যদি হয়, তাহলে ভেবে দেখো ফার্স্টে তো তোমার চারটে কম্বিনেশন 2 2 2,5 3,5 4,5 5,5, দেন 2 2 3 2 2 4 2 2 5, সেম ভাবে 3 2 4 3 2 2 3 2 5। এবার যখন তিনটের কম্বিনেশনে তুমি যাবে, তখন তোমার কিন্তু দুটো দুটো করে ভাঙতে হবে একটার জন্য। একটা হচ্ছে তুমি 2 থেকে 3 4, একটা 2 থেকে 3 5, আরেকটা হচ্ছে 2 থেকে 4 5, তিনটে আসলো। বুঝতে পারছো? মানে একটা 3 4 আসবে, একটা 3 5 আসবে, একটা 4 5 আসবে। আবার তোমার পরেরটার জন্য সেম ভাবে আসবে, হচ্ছে তোমার 3 এর জন্য 2 4 2 5 3 5, এইভাবে কত কম্বিনেশন বাড়বে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝে গেছো টিএসপি। তাহলে এই অবধি আমি রাখলাম, বাদ বাকি খেলা আবার পরের দিন। ঠিক আছে, আচ্ছা দিন কয়েকটা ইম্পর্টেন্ট একটু বলে দিন। কোনটা বলবো? মানে ভাইবার মানে কি কিরকম প্রশ্ন হতে হবে? কিসের ভাইবা? স্যার প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল আবার কবে? তোমাদের কি সেম চালু হয়ে গেছে নাকি? 21 তারিখ। 21 তারিখে না কি না ওটা প্র্যাকটিক্যালের ভাইবা না, ওটা একটা কোডিং এমনি ভাইবা। একটা হ্যাঁ এমনি ভাইবা একটা ভাইবা নেই। সিলেবাস বলে দিও আমাকে, আমি তখন গ্রুপে ভয়েস নোটে পাঠিয়ে দেবো যে কি কি কোশ্চেন হতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে, বা আমাকে কল করে নিও, একটা গ্রুপ কল করে নিও, আমি বলে দেবো, নরমাল কল করে নিও, আমি বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে, ওকে।